গ্রামের ঘন জঙ্গলের মাঝে এক বুড়ি তার একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করত। তবে আশপাশের প্রতিবেশীরা এই বুড়ি আর তার ছেলে থেকে সব সময় দূরে দূরে থাকত। ছেলেটা তার মাকে মার্কার পেন এনে দিত আর বুড়িটা সারাদিন ঘরের দেওয়ালে কিছু মানুষের নাম লিখত। মা আর ছেলে মিলে সুখেই দিন পার করছিল। তবে টুইস্ট আসে তখনই যখন বুড়ি একদিন তার ছেলের কানে কানে কি যেন বলে, আর তারপরেই শুরু হয় একের পর এক খুন। তদন্তকারী অফিসার প্রথম খুনের কেস সমাধান করার পর বুঝতে পারে এই খুনগুলোর সাথে ওই বুড়ির কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। তবে মজার ব্যাপার হচ্ছে খুনগুলো শুরু হওয়ার 12 বছর আগেই সেই বুড়ি মারা গেছে। তাহলে খুনগুলো কে করছে, আর সেই বুড়ির এই খুনগুলোর সাথে সম্পর্কই বা কি? কেনই বা জঙ্গলে বুড়ি ঘরের দেওয়ালে হাজারো মানুষের নাম লিখে রাখত? এমনই সাসপেন্স, টুইস্ট আর রহস্যে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 1000 বেবিস। 2010 সালে কোটিয়ামের মুন্ডাকাইয়ান গ্রামের ঘন জঙ্গলের মাঝে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন গ্রামের পেপার বয় স্কুটি নিয়ে পুরনো একটা বাসার সামনে আসে। স্কুটি থেকে নেমে বাসার বারান্দায় পেপারটা ছুঁড়ে মেরে সে আবার স্কুটি স্টার্ট দিলেই বাসার ভেতর থেকে কেমন একটা শব্দ শুনে বাসার দিকে এগিয়ে যায়। জানালার কাছে এসে উকি দিয়ে দেখে ঘরের ভেতরে এক বৃদ্ধ মহিলা স্টিলের একটা লেদার ঠেলতে ঠেলতে বাসার অন্য রুমে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ মহিলা হঠাৎ জানালার দিকে তাকাতেই পেপার বয় ভয়ে সেখান থেকে স্কুটি নিয়ে পালিয়ে আসে। ছেলেটা পালিয়ে গেলে দেখা যায় সেই বৃদ্ধ মহিলা লেদারের উপরে পা ঝুলিয়ে বসে আছে। এই বৃদ্ধ মহিলার নাম সারা। পরের দিন সকালে সারার প্রতিবেশী জোসেফ বাগানের মাঝের গাছগুলো থেকে রাবার সংগ্রহ করছিল। তখনই বাসার ভিতর থেকে সারা জোরে চিৎকার দিয়ে উঠলে জোসেফ ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে গ্রামের কিছু ছেলে মেয়ে বাগানের মাঝে লুকোচুরি খেলছে। সারা তখন বাসার বারান্দায় বসে তার পুরনো টাইপরাইটারটা ঠিক করার চেষ্টা করছে। জঙ্গলের মাঝে বাচ্চাদের চেঁচামেচি শুনে সারা ঘর থেকে বের হলে সারাকে আসতে দেখে গ্রামের সব বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায়। সারা জঙ্গলের মাঝে কাউকে দেখতে না পেয়ে বাসার ভেতরে যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড বাতাস বইতে শুরু করে। হাজারো সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্না শুনে সারা পেছনে তাকিয়ে দেখে জঙ্গলের মাঝে কয়েকশো দোলনায় বাচ্চারা শুয়ে আছে। বাচ্চাদের কান্নার শব্দ সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে দুই কান চেপে সারা চিৎকার করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে সবকিছু স্তব্ধ হয়ে গেলে সারা ঘরের ভিতরে আসে। সারাকে দেখে তার ছেলে বিবিন মার্কার পেনে কিছুটা তেল ঢেলে দিয়ে বলে, দুবিনের দোকান থেকে আজ মার্কার নিয়ে আসবে। আমি হাসপাতাল থেকে ফিরে আসার সময় তোমার জন্য নতুন মার্কার নিয়ে আসবো। আমি ফিরে আসা পর্যন্ত তুমি এই মার্কারটা দিয়ে লিখতে থাকো। বিবিন মার্কারটা সারার হাতে দিলে সারা ঘরে যাওয়ার সময় জিজ্ঞেস করে, আমার ক্ষুধা লাগলে কি করব? বিবিন বলে, আমি তোমার জন্য খাবার বানিয়ে রেখেছি। সারা ঘরের ভেতরে এসে দেওয়ালে কাদের যেন নাম ঠিকানা লিখতে শুরু করে। তার লেখার ধরনগুলো এমন ঠিক যেভাবে চিঠির খামের উপরে প্রেরক আর প্রাপকের নাম ঠিকানা লেখা হয়। খেয়াল করে দেখা যায় পুরো ঘরের দেওয়ালে শত শত মানুষের নাম ঠিকানা লিখে রাখা। বিবিন একটা প্যাথোলজি ল্যাবে কাজ করে। ব্লাড টেস্ট করা শেষে বিবিন ফোনে একজনকে বলে, হয়তো আমি ভুল ঠিকানা লিখে ফেলেছি, সন্ধ্যার সময় এসে ঠিক করে দিব। ফোনে কথা বলার শেষে ভেতরে আসলে প্যাথোলজি ল্যাবের বসে থাকা মেয়েটা বিবিনকে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিলে? বিবিন বলে, কুরিয়ার অফিস থেকে কল করেছিলাম, ভুল করে আমি অন্য জেলার পিন দিয়ে দিয়েছি। বিকালে কাজ শেষ করে বিবিন কুরিয়ার অফিসের সামনে আসে, কিন্তু ততক্ষণে কুরিয়ার অফিস বন্ধ হয়ে গেছে। অপরদিকে সারা রোলিং চেয়ারে বসে দোল খাচ্ছে। ঘড়িতে সন্ধ্যা 7টা বাজার ঘন্টা বাজলেই সারা চেয়ার থেকে উঠে বাসার বারান্দায় এসে দাঁড়ায়। বাসায় ফেরার সময় বিবিন বাজার শেষ করে দোকানদারের কাছে মার্কার চাইলে দোকানদার জানায় সব মার্কার শেষ হয়ে গেছে। বিবিন বাসায় এসে দেখে সারা পুরো বাড়ির লাইট অফ করে বারান্দায় বসে আছে। মাকে নিয়ে বাসার ভেতরে এসে বিবিন বাসার লাইট গুলো জ্বেলে দেয়। বাসার বাজার রাখতে রাখতে বলে, জানো আজ কি হয়েছে? দোকানদার জুবিন মার্কার আনতে ভুলে গেছে। চিন্তা করো না, আমি পুরোনো মার্কার গুলো ঠিক করে দিচ্ছি, আজকের মতো এগুলো দিয়েই কাজ চালিয়ে নাও। কিন্তু বিবিন মার্কারে কালি ঢালতে গিয়ে লক্ষ্য করে বোতলের কালিও শেষ। এটা দেখে সারা রেগে জোরে হাঁটতে হাঁটতে ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। এরপর ঘরের কোনায় দাঁড়িয়ে দেওয়ালে মুখ বুজে জোরে জোরে কান্না করতে শুরু করে। মায়ের এমন আচরণ দেখে
বিবিন তাড়াতাড়ি ঘরের সব দরজা জানালা বন্ধ করে বাইক নিয়ে শহরের দিকে রওনা দেয়। শহরে এসে বেশ কয়েকটা দোকান খোঁজাখুঁজি করে একটা দোকানে মার্কার পেয়ে যায়। মার্কার নিয়ে বাসায় ফিরে দেখে তার মা ঘরের এক কোনায় বসে বিড়বিড় করে কি যেন বলছে। বিবিন সারার হাতে মার্কার গুলো দিতেই সারা স্বাভাবিক হয়ে বিবিনকে ধন্যবাদ দিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। সারা তার পুরোনো ডায়েরি থেকে নাম ঠিকানাগুলো মিলিয়ে দেওয়ালে লিখতে শুরু করে। এরপর হঠাৎ একজনের নাম দেখে সারা বেশ ইমোশনাল হয়ে যায়। এই ডায়েরিটা সারা 1985 সালে লিখেছিল। ডায়েরির উপরে লেখা 1985। পরের দিন সকালে বিবিন ঘুম থেকে উঠে দেখে সারা দেওয়ালে টানানো বাসার পুরনো সব ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। বিবিন খাবার রান্না করার জন্য রান্নাঘরে গেলে সারা সেই ঘরে এসে আবারও দেওয়ালের নাম ঠিকানাগুলো লিখতে শুরু করে। লিখতে লিখতে সারা হঠাৎ দেওয়ালে মাথা ঠেকিয়ে কান্না করতে শুরু করে। কাঁদতে কাঁদতে বেশ কিছুক্ষণ পরে সারা নিজেকে সামলে চেয়ার নিয়ে টাইপরাইটারের সামনে বসে। এরপর দুটা কনফেশন লেটার টাইপ করে দুইটা আলাদা আলাদা খামে ভরে। খামের উপরে নাম ঠিকানা লিখে খামের মুখটা সিলগালা করে দেয়। কিছুক্ষণ পর তার প্রতিবেশী জোসেফের বাসায় এসে বলে আমাকে বাজার থেকে গরুর গোস্ত এনে দিবে। জোসেফ বেশ কৌতূহলী হয়ে এগিয়ে আসলে সারা তার হাতে গোস্ত কেনার জন্য টাকা দেয়। জোসেফ বলে আপনি বাসায় যান, আমি বাজার থেকে ফেরার সময় নিয়ে আসবো। সারা জোসেফের বাড়ি থেকে ফিরে আসার সময় জঙ্গলের মাঝে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। তবে সারা চুপচাপ সেই ঝড়ো হাওয়ার মাঝেই দাঁড়িয়ে আছে। হঠাৎ চারদিকটা স্তব্ধ হয়ে যায়। সারা প্রশান্ত একটা নিঃশ্বাস ফেলে পিছনে তাকিয়ে দেখে শত শত দোলনায় সদ্য জন্ম নেওয়ার শিশুরা শুয়ে আছে। তবে সারা এবার আর তাদের দেখে ভয় না পেয়ে হাসি মুখে এগিয়ে যায়। সন্ধ্যায় বিবিন বাসায় ফিরে এসে দেখে তার মা আজ গোসল করে পরিপাটি হয়ে আছে। বিবিন বেশ খুশি হয়ে বলে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, আমি তো দেখে চিনতেই পারিনি। ঘরের ভেতরে এসে ডাইনিং টেবিলে রান্না করা খাবার দেখে বিবিন বলে আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসি। খাবার খেতে বসে বিবিন বলে রান্নাগুলো অনেক মজার হয়েছে। সারা বিবিনকে জিজ্ঞেস করে আমাকে কি তোমার পাগল মনে হয়? বিবিন বলে এসব কি বলছো, দেখো তুমি কত সুন্দর রান্না করেছো, তুমি পাগল হলে কি এত সুন্দর খাবার রান্না করতে পারতে? সারা বলে তাহলে আমি ঘরের দেওয়ালে ওইভাবে নাম ঠিকানাগুলো কেন লিখে রেখেছি, আর আমি মাঝে মাঝে পাগলের মতো কেন চিৎকার করি? বিবিন বলে তোমার লিখতে ভালো লাগে তাই লেখো, এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। সারা বলে আমি সবসময় তোমাকে শাসন করে রাখতাম, তোমার ইচ্ছা মতো কখনো কিছু করতে দেয়নি। আমি জানি আমি ভুল করেছি, তবে আমি যা করেছি তা নিজের ইচ্ছায় করিনি। তবে আমি অনেকবার নিজের ইচ্ছায় অনেক ভুল করেছি। পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষতি করেছি তোমার, আর তাই আজ থেকে আমি তোমাকে শুরু থেকে সব সত্য কথা বলবো, যে সত্য আমি আজ পর্যন্ত সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। সারা বলতে শুরু করলে বিবিন অবাক হয়ে সারার দিকে তাকিয়ে থাকে। সবকিছু শুনে বিবিন রেগে চেয়ার থেকে উঠে দেওয়ালে লেখা সেই ঘরের ভেতরে আসে, আর সারা চেয়ারে বসে জোরে জোরে হাসতে থাকে। বিবিন সেই ঘরে এসে দেওয়ালে লেখা শত শত লেখার মাঝে কিছু একটা খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর না পেয়ে বিবিন সারার মতোই ঘরের কোনায় গিয়ে দেওয়ালে মুখ বুজে চিৎকার করে কাঁদতে শুরু করে। সারা তখনও জোরে জোরে হাসছে। বিবিন সহ্য করতে না পেরে রেগে তার দিকে তেড়ে যায়। বিবিন সারার কাছে এসে তার মাথা ধরে জোরে ডাইনিং টেবিলের সাথে বাড়ি মারে। কপালে আঘাত পেয়ে সারা চেয়ার নিয়ে পেছনের দিকে পড়ে যায়। তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তবে তখনও সে উচ্চস্বরে হেসেই যাচ্ছে। বিবিন সেই ঘরে এসে টেবিলের উপরে থাকা সারার সব ডায়েরিগুলো নিয়ে নেয়। প্রতিবেশী জোসেফ খবর পেয়ে হাসপাতালে এসে দেখে সারা আইসিইউতে শুয়ে আছে। সারার জ্ঞান ফিরলে সে ডক্টরকে বলে আমার একটা সাহায্য করতে পারবেন? ডক্টর রাজি হলে সারা বলে এই এলাকার পুলিশ ইন্সপেক্টর আর একজন ভালো উকিলকে আজ আমার সাথে দেখা করতে বলবেন। ডক্টর চলে গেলে সারা নার্সকে ডেকে বলে বাইরে জোসেফ নামে একজন বসে আছে, তাকে বলো আমি ডেকেছি। সারার কথা মতো জোসেফ সারার বাসায় আসে। বাসার দেওয়ালে এইভাবে লেখা দেখে জোসেফ অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর টেবিলের ড্রয়ার খুলে সারার লেখা কনফেশন লেটার পায়। অপরদিকে রাজন নামের একজন উকিল আর ইন্সপেক্টর নওয়াজ সারার সাথে হাসপাতালে দেখা করতে আসে। সারা তাদেরকে বলে আমি চেয়ার থেকে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পাই। একটা চিঠি উকিল রাজনের হাতে দিয়ে বলে এই চিঠিটা শুধুমাত্র আমাদের কোর্টের বিচারকের হাতে দিবেন। আর একটা চিঠি ইন্সপেক্টর নওয়াজের হাতে দিয়ে বলে এই চিঠিটা আপনার জন্য। সারা কোনো কমপ্লেন করতে না চাইলে নওয়াজ বলে আমি চিঠি পড়ার পরে আপনার সাথে দেখা করব। সারার কেবিন থেকে বের হলে প্রতিবেশী জোসেফ ইন্সপেক্টর নওয়াজকে বলে মহিলাটা অনেকদিন থেকেই স্বামীর থেকে আলাদা থাকতো, তবে তার একটা ছেলে আছে, ছেলেটার সাথে কাল থেকে আমি যোগাযোগ করতে পারছি না। থানায় ফেরার সময় নওয়াজ বেশ কৌতূহলী হয়ে সারার লেখা চিঠিটা গাড়িতে বসেই পড়তে শুরু করে। চিঠি পড়তে পড়তে নওয়াজের মুখ দেখেই বোঝা যাচ্ছে চিঠিতে এমন কিছু লেখা আছে যা সে কখনো কল্পনাই করেনি। সাথে সাথেই নওয়াজ তার সিনিয়র পুলিশ অফিসার ডিআইজি অনিলের সাথে দেখা করে সারার লেখা চিঠিটা তার হাতে দেয়। চিঠি হাতে নিয়ে অনিল বলে এখন এসব পড়ার সময় নেই, তুমি বলো যে কি হয়েছে। নওয়াজ বলে আমি রাজনকে নিয়ে হাসপাতালে একজন রিটায়ার্ড নার্সের সাথে দেখা করতে গিয়েছিলাম। সেই নার্সের নাম সারা ম্যাথিউস। সে আমাকে একটা চিঠি দেয়। এরপর
নওয়াজ চিঠিতে লেখা সারার কথাগুলো বলতে শুরু করলে কথাগুলো শুনে অনিল থানার বারান্দায় দাঁড়িয়ে নওয়াজকে বলে কোনোভাবেই যেন রাজান জর্জকে এই চিঠিটা না দেয়। অপরদিকে অ্যাডভোকেট রাজান সারার লেখা চিঠিটা নিয়ে জর্জের চেম্বারে এসেছে। রাজন জর্জকে বলে এক বৃদ্ধ মহিলা আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছে। জর্জ চিঠিটা হাতে নিতেই সেখানে নওয়াজকে নিয়ে ডিএসপি অনিল চলে আসে। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে বললে জর্জ রাজনকে বাইরে যেতে বলে। রাজন বাইরে গেলে অনিল জর্জকে বলে অ্যাডভোকেট রাজন আপনাকে চিঠিটা দিয়েছে, আমি সেই ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। যে বৃদ্ধ মহিলা রাজনকে চিঠি দিয়েছে ইন্সপেক্টর নওয়াজকেও ঠিক একই চিঠি দিয়েছে। আর আমি জানি এই দুটো চিঠিতে সে নিজের কনফেশন লিখে রেখেছে। এই চিঠিতে এমন স্বীকারোক্তি লেখা আছে যা হাজারো মানুষের জীবন তোলপাড় করে দিবে। জর্জ এবার বাধ্য হয়ে চিঠিটা পড়তে শুরু করে। চিঠি পড়ার পরে জর্জ ভীষণ ঘাবড়ে যায়। বোঝাই যাচ্ছে এই চিঠিটা এমন কিছু লেখা আছে যা কোনো স্বাভাবিক ঘটনা না। জর্জ অনিলকে বলে আমি তো কিছুই বুঝতে পারছি না, এটাকে কি থামানো সম্ভব? অনিল বলে এটা থামানো সম্ভব, তবে তার আগে এটা নিশ্চিত করতে হবে এই ঘটনাগুলো যেন অন্য কেউ জানতে না পারে। তবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে পুলিশ অথবা আদালত এগুলো সামলাতে পারবে না। সামাজিকভাবে এই ঘটনাটা অনেক বড় রূপ নিতে পারে। নওয়াজ বলে তবে সবার আগে আমাদের তদন্ত করে চিঠিগুলোর সত্যতা যাচাই করতে হবে আর সারার ব্যাপারে সব ডিটেইলস বের করতে হবে। সারা চিঠি লিখেছিল সেটা তো অপরাধ করেছে, সবকিছু তার বাসার দেওয়ালে লেখা আছে, সবার আগে সেটাই কনফার্ম করতে হবে। জর্জ অনুমতি দিলে নওয়াজ সাথে সাথে সারার বাসায় আসে। সারার বাসার সেই রুমে এসে দেখে সত্যি সত্যি ঘরের দেওয়ালে হাজারো অপরাধের কথা লেখা। তখনই অনিল নওয়াজকে কল করে জানায় একটা খারাপ খবর আছে, সারা মারা গেছে। নওয়াজ বলে স্যার আরো একটা খারাপ খবর আছে। সারা তার কনফেশন লেটারে যা লিখে গেছে সবকিছুই সত্য। প্রশ্ন হলো সারা চিঠিতে এমন কি আছে যে সবাইকে সে এত ভয় পাইয়ে দিয়েছে। গল্প চলে আসে সারা মারা যাওয়ার 12 বছর পর কোচিতে। স্যামুয়েল অনিল আর নওয়াজের সাথে দেখা করতে এসেছে। স্যামুয়েল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে তোমার কি মনে হয় সারা এমনটা কেন করেছে? নওয়াজ বলে আজই তদন্ত করতে করতে সারা চিঠি পর্যন্ত পৌঁছে গেছে। বিবিন সারার ছেলে, এর বাইরে আজই আর কিছুই জানে না। এখন আমাদের কাছে দুটা রাস্তা আছে। প্রথম হলো আজিকে এই ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দেওয়া, যেটা অনিল স্যার খুব সহজেই করতে পারবে। আর দ্বিতীয় রাস্তা হলো আমরা আজিকে সব সত্যি বলে দেই আর ওর সাহায্যে বিবিনকে খুঁজে বের করি। অনিল বলে আজিকে আমি এই কেস থেকে সরিয়ে দিব, কিন্তু এর বদলে বিবিনের রহস্য আমরা আর জানতে পারবো না। আসলে আজ থেকে 1 সপ্তাহ আগে শুটিং এর পার্কিং লটে গাড়িতে বিখ্যাত অভিনেত্রী এনসির লাশ পাওয়া যায়। পুরো দেশে এটা নিয়ে শোরগোল পড়ে যায়। এনসি বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার সঞ্জীবের স্ত্রী। এনসি নিজে একজন নামকরা অভিনেত্রী। এনসির পরিবারের সদস্য আর ফ্যান ফলোয়াররা হাসপাতালের বাইরে ভিড় করতে থাকে। খবরটা জানতে পেরেই ফিল্ম প্রডিউসার পিন্টু দ্রুত হাসপাতালে আসলেও সে মিডিয়াকে কোনো কথা বলতে রাজি হয় না। সঞ্জীবের হাতে সিগারেট দেখে পিন্টু জিজ্ঞেস করে তুমি কি ধূমপান করতে চাও? সঞ্জীব টিটকারি করে বলে মদ বা সিগারেট কি আমার কষ্ট কমিয়ে দিবে? পিন্টু জিজ্ঞেস করে তুমি কি ওর সাথে দেখা করতে যাবে না? সঞ্জীব বলে আজ সেপ্টেম্বরের 13 তারিখ আমার আর ন্যান্সির জন্মদিন। আজকে শুটে যাওয়ার আগে আমরা ঠিক করেছিলাম রাতে ডিনারে যাব। তখনই সঞ্জীবের ফোন বেজে উঠলে সঞ্জীব বলে হয়তো অ্যান্সির বাবা কল করেছে। সে চিন্তায় আছে অ্যান্সিকে পোস্টমর্টমের নামে কাটাছেড়া করা হবে কিনা। কিন্তু আমি কি বা করতে পারি? আমি একজন ব্যর্থ স্ক্রিপ্ট রাইটার, আমার কোনো যোগ্যতাই নেই। পিন্টু ডক্টরের সাথে কথা বলে যেন পোস্টমর্টম না করে অ্যান্সির লাশ দিয়ে দেওয়া হয়। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকের কারণে অ্যান্সির মৃত্যু হতে পারে। তবে অ্যান্সির বাড়ির লোকদের অনুরোধে পোস্টমর্টম না করেই পুলিশ অ্যান্সির লাশ তার পরিবারকে দিয়ে দেয়। লাশ গ্রামের বাড়ি আনলে সেখানে সকলে ফুল দিয়ে অ্যান্সিকে শেষ শ্রদ্ধা জানায়। এদিকে সঞ্জীব তার স্ত্রীর মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছে। তাই সেভাবে একটা ভিডিও রেকর্ড করে তার মনের কথাগুলো সবার সাথে শেয়ার করবে। অফিস রুমে এসে ক্যামেরা সেট করে সঞ্জীব সকলকে উদ্দেশ্য করে বলে জীবন আমাদেরকে মাঝে মাঝে এমন পরিস্থিতি দাঁড় করায় তখন কি করা উচিত সেটাই বোঝা যায় না। ঠিক তখনই বাইরে শোরগোলের আওয়াজ আসে। পুলিশ সহ কিছু মানুষ হুড়মুড় করে সঞ্জীবের বাসায় ঢুকে পড়ে। সঞ্জীব ভিডিওর মাঝে উঠে নিচে আসতেই এত ভিড় দেখে চমকে যায়। কিন্তু সঞ্জীবকে বলে রেখা এনসিকে গোসল করানোর সময় তার বুকের নিচে একটা কাটা দাগ দেখেছে, সেটা কিসের দাগ হতে পারে? পাশ থেকে পিন্টুর স্ত্রী রেখা বলে আমি সত্যি বলছি এনসির বুকে ছুরি দিয়ে আঘাত করার একটা চিহ্ন আছে। সঞ্জীব সহ বাকি সবাই বেশ চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে হাসপাতালের মর্গের বাইরে অনিল পিন্টুর সাথে দেখা করে। পিন্টু অনিলকে বলে পরিস্থিতি খুব একটা ভালো না, সেটা তো বুঝতেই পারছো, এখন কি করবে? অনিল বলে ত্রিচুর মেডিকেল কলেজের সার্জনকে পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছে। একটা স্পেশাল টিম কেসের ইনভেস্টিগেশন করবে, যার ইনচার্জ হলো ইন্সপেক্টর আজি। এদিকে আজি এনসির গাড়িটা চেক করতে আসে যেখানে তার লাশ পাওয়া গিয়েছিল। আজি ফরেন্সিক টিমকে বলে এটা অনেক কনফিডেন্সিয়াল কেস, তাই বুঝে শুনে কাজ করবেন। আজি সাব ইন্সপেক্টর বিবেককে ডাকতেই বিবেক একটা ওষুধের শিশি নিয়ে আসে যেটা সে এনসির গাড়ির ভিতর থেকে পেয়েছে। ফরেন্সিক অফিসার জানায় এটা হার্ট পেশেন্টদের দেওয়া হয়। এমনও হতে পারে তার যখন খুব বুকে ব্যথা উঠেছিল তখন উনি এই ওষুধটা খেয়েছিলেন। আজি বলে এমনও তো হতে পারে হয়তো সে ওষুধটা খায়নি। এনসির পোস্টমর্টম করে ফরেন্সিক ডক্টর সুনীল আজি
আর বিবেককে জানায় অনেক প্ল্যান করে কাজটা করা হয়েছে। মারার জন্য খুব ধারালো হাতিয়ার ব্যবহার করা হয়। সোজা হার্টে 4 থেকে 5 বার চাকু ঢোকানো হয়েছে। এরপর সেটাকে অর্ধেক বের করে আবারও ঢুকিয়ে দিয়েছে। এমন ভাবে মারা হয়েছে যেন অ্যান্সির বেঁচে থাকার আর কোনো আশাই না থাকে। ডক্টর ভার্সা জানায় অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে অ্যান্সির মৃত্যু হয়েছে। অ্যান্সিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন হয়তো তার পোশাকে রক্ত লেগেছিল। হাসপাতালের স্টাফরা হয়তো বিষয়টা দিকে খুব একটা খেয়াল করেনি। খুনের ভাগ্য সত্যি ভালো ছিল। আজই হেসে বলে খুনি এসব খুব ভেবেচিন্তাই করেছে। হার্টের ওষুধ গাইতে রেখে আমাদেরকে ভুল পথে পাঠাতে চেয়েছিল। বিবেক বলে তাহলে কাজটা এমন কেউ করেছে যে জানতো পোস্টমর্টম হবে না। পিন্টু অনিলের সাথে দেখা করতে এসে বলে সঞ্জীব জানে না আমি আপনার সাথে এখানে দেখা করতে এসেছি। অ্যান্সির বাবার জন্য আপনার কাছে আসতেই হলো। যতই হোক সে তো আমার বন্ধু। সেই কথা ভেবেই আমি পোস্টমর্টম করতে নিষেধ করি, কিন্তু খুনের সাথে কোনোভাবেই আমার হাত নেই। আজই হেসে অনিলকে বলে আমার মনে হয় এই ঘটনাটা শুটিং সেটেই হয়েছে, তাই আমাদের আজই শুটিং সেটের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। বিবেক একে একে সবাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। কিছুক্ষণ পর আজই বিবেককে জিজ্ঞেস করে কিছু জানতে পারলে? বিবেক বলে এখনো তেমন কিছু জানতে পারিনি, তবে এনসি সন্ধ্যা 6টা পর্যন্ত শুটিং এ ব্যস্ত ছিল। এরপর 6:30টার দিকে তার জন্মদিন উপলক্ষে শুটিং সেটে কেক কাটা হয়। প্রায় 7টার দিকে সে শুটিং সেট থেকে বের হয়। বাইরে আর্টিস্টদের 3টা ভ্যানিটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এনসি এর গাড়ি ভ্যানগুলোর পেছনে পার্ক করা ছিল, তাই কেউ তেমন খেয়ালও করেনি। আর শুটিং এর জায়গাটাও বেশ নীরব আর অন্ধকার। আজই কিছু একটা ভেবে বলে এনসি কে কে শেষবার জীবিত দেখেছিল সেটা খুঁজে বের করো, আর প্রথমে কে দেখেছে সেটাও খুঁজে বের করো। বিবেক আজের কথা মতো দুজনকে খুঁজতে চায়। রামও সিটের কাজ শেষে বাইরে আসতে দেখে এনসি এর গাড়ি তখনও সিটের বাইরে দাঁড়িয়ে আছে। সে একটু এগিয়ে গিয়ে গাড়ির কাছে ম্যাডাম বলে ডাকতেই দেখে এনসি গাড়ির স্টিয়ারিং এর সাথে মাথা হেলান দিয়ে আছে। রামু চিৎকার করতেই সেখানে সবাই বাইরে চলে আসে। তার মানে এনসির লাশ রামুই প্রথম দেখেছে। রামু বলে আমি এর বাইরে আর কিছুই জানি না। আজই বলে ঠিক আছে তুমি এখন যেতে পারো। বিবেক এনসির মেকআপ আর্টিস্টকে ডেকে পাঠায়। মেকআপ ম্যানই এনসিকে শেষবার জীবিত অবস্থায় দেখেছিল। আদি জিজ্ঞেস করে শুটিং এর পরে তুমি এনসির মেকআপ ওঠাতে সাহায্য করেছিলে? মেকআপ আর্টিস্ট জানায় মেকআপ ওঠানোর পরে এনসি গাড়িতে করে নিজের বাসায় চলে যায়। আদি জিজ্ঞেস করে এনসি কখনো তোমাকে তার সাথে নিয়ে যেত না? মেকআপ আর্টিস্ট বলে আগে আমি অ্যান্সির বাসায় থাকতাম, কিন্তু এখন হোটেলে থাকি। আসলে তার স্বামী আমার ওই বাসায় থাকাটা নিয়ে অ্যান্সির সাথে অনেক ঝগড়া করতো। সে ভাবতো আমার কারণে তার মুভি ফ্লপ হবে। আজই বিবেককে বলে তুমি মেকআপ আর্টিস্টের কাছ থেকে তার লিখিত বয়ান নিয়ে নাও। আজই পিন্টুর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে অনিলকে কল করে জানায় সঞ্জীবের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সব সিনেমার তারকাদের রোস্টিং করে। এই কারণে সঞ্জীব অনেক কেসে ফেসেও গেছে। এটা ছাড়া ওর ব্যাপারে আমরা আর কিছুই জানতে পারিনি। আমি এখন পিন্টুর সাথে দেখা করতে যাচ্ছি, হয়তো সে আমাদেরকে এই ব্যাপারে নতুন কোনো তথ্য দিতে পারবে। গল্প চলে আসে বেশ কিছুদিন আগের ঘটনায়। পিন্টু সঞ্জীবের বাসায় তাদের সাথে দেখা করতে এসেছে। পিন্টু সঞ্জীবকে জানায় তুমি নিজের বই প্রকাশকের সাথে কথা বলতে পারো, এটা তোমার স্ত্রীর দ্বিতীয় স্টেট অ্যাওয়ার্ড। যদি তুমি ওর সাথে যাও তাহলে ওর ভালো লাগবে। লাইব্রেরির ইভেন্টটা পরে কখনো করে ফেলো। সঞ্জীব চায়ের কাপ টেবিলে রেখে বলে আমার গ্রামের লোকদের লাইব্রেরি, তারা আমার জন্য এত কিছু করছে, সেখানে আমি ওদের কিভাবে মানা করব? আমি নিজেও অ্যান্সিকে অ্যাওয়ার্ড নিতে দেখতে চাই। যত যাই হোক আমি তাকে এই ইন্ডাস্ট্রিতে এনেছি। পিন্টু কিছু বলতে গেলেই এনসি তাকে থামিয়ে দিয়ে বলে এখন থেকে আমি একাই অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার অভ্যাস করলে ভবিষ্যতেও সেটা কাজে দিবে। আর এমনি তো এটা তেমন কোনো বড় অ্যাওয়ার্ড না, সামান্য একটা স্টেট অ্যাওয়ার্ড। বলেই এনসি রেগে সেখান থেকে উঠে চলে যায়। এতক্ষণ ধরে আজই আর বিবেককে পিন্টু পুরো ঘটনাটা খুলে বলছিল। পিন্টু বলে এনসি যদি 2 কদম আগে যেত তাহলে সঞ্জীব ওর থেকে 4 কদম আগে চলতে চাইতো। ঠিক এই কারণেই তার বেশিরভাগ মুভি ফ্লপ হতো। এই বিষয়টা নিয়ে দুজনের মাঝে প্রায় ঝগড়া হতো। আজই জিজ্ঞেস করে আনসির আচার আচরণ কেমন ছিল? পিন্টু বলে সত্যি বলতে সে কিছুটা বদমেজাজি ছিল। সঞ্জীবের খারাপ সময়ও এনসি কখনো পাশে দাঁড়ায়নি। সে যখন সফল হতে শুরু করে তখন সে পুরোপুরি পাল্টে যায়। বিবেক সঞ্জীবের রোস্টিং চ্যানেলের কথা জিজ্ঞেস করলে পিন্টু জানায় নিজের মুভি ফ্লপ হওয়ার কারণে সে অন্যের মুভি নিয়ে হাসি তামাশা করতো। এনসি তার চ্যানেল নিয়ে বেশি একটা খুশি ছিল না। আজই বলে তাদের মধ্যে অনেক কিছু নিয়ে ঝামেলা চলতো। তারা কি কখনো ডিভোর্সের কথা ভাবেনি? পিন্টু বলে এনসি চেয়েছিল, কিন্তু এরপর সে জানতে পারে তার হার্টের সমস্যা আছে, তাই আর এই ব্যাপারটা নিয়ে কথা বলেনি। আজই এবার সঞ্জীবের সাথে দেখা করতে যায়। সঞ্জীবকে দেখে বোঝাই যাচ্ছে তার মন মেজাজ ভালো নেই। আদি সঞ্জীবকে জিজ্ঞেস করে তোমার সাথে এনসির প্রায় ঝগড়া হতো তাই না? সঞ্জীব বলে আমার আর এনসির মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রায় ঝগড়া হতো। যখন ঝগড়ার পরিমাণটা বেড়ে গেল তখন আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিই, কিন্তু এরপর আমরা আবারও এক হয়ে যাই। সে নিজের সারা জীবন আমার সাথেই কাটাতে চেয়েছিল। আজই বলে ন্যান্সিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তখনই এক কনস্টেবল এসে আজিকে খবর দেয় সঞ্জীবের গাড়িতে কিছু একটা পাওয়া গেছে। আজই দ্রুত বাড়ি আসতে দেখে সঞ্জীবের গাড়ির ডিকিতে একটা ফিমেল
সিলিকন ডল পাওয়া গেছে। পুলিশ সিলিকন ডলটা ফরেন্সিক ল্যাবে পাঠায়। ফরেন্সিক অফিসার এনসির পোস্টমর্টম রিপোর্ট দেখে বলে, রিপোর্টে বেশ পরিষ্কারভাবে লেখা আছে যে খুনটা বেশ নিপুণভাবেই করা হয়েছে। আমরা জানি সঞ্জীব বাঁ হাতি, কিন্তু খুনের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা হয়েছে। এই জন্য সঞ্জীবকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে। এনসির শরীরে যে ধরনের ক্ষত পাওয়া গেছে সেটা এই ডলের ক্ষতের সাথে একদম মিলে যাচ্ছে। তার থেকেও বড় কথা, এই পুরো ডলে সঞ্জীবের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আমার মনে হয় এইসব তারই প্ল্যান। সঞ্জীবকে ইনভেস্টিগেশনের জন্য থানায় ডাকা হয়। সঞ্জীব এতক্ষণ ধরে একটা সাদা রুমে বসে থাকতে থাকতে তার মাঝে অস্থিরতা কাজ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পরে আজই সেই রুমে এসে সঞ্জীবের সামনে বসে। এক গ্লাস পানি সঞ্জীবের দিকে এগিয়ে দিয়ে বলে, এই রুমে অনেক ঠান্ডা, কারণ এই রুমের এসি রিমোট নেই। চিন্তা নেই, আমরা বেশি সময় নিব না। সঞ্জীব ভয়ে আর ঠান্ডায় থরথর করে কাঁপছে। আজই বলে, আমি শুধু তোমাকে একটা সহজ প্রশ্ন করতে চাই, যার উত্তর তুমি খুব সহজে দিতে পারো। এনসিকে তুমি খুন করেছো, তাই না? নাকি তোমাকে অন্য প্রশ্ন করব যে তুমি এই ডলটা কেন কিনেছিলে? খুনি পাকা হাতে কাজ করলেও এটা তার প্রথম খুন। কাজটা এমন কেউ করেছে যার কাছে তাকে খুন করার মতো পাকাপোক্ত কারণ ছিল, আর তোমার কাছে এনসিকে খুন করার যথেষ্ট কারণ আছে, তাই না? সঞ্জীব ভয়ে ভয়ে আজির দিকে তাকায়। বেশ কিছুদিন আগে সঞ্জীব তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিল। সে হাসতে হাসতে বন্ধুদেরকে বলে, আমি এখন পর্যন্ত 8টা হিট মুভি বানিয়েছি, তবে আমি যদি অন্য সবার মতো প্রডিউসারদের গোলামি করতাম তাহলে আমিও 100টা মুভি বানাতে পারতাম। আজ আমি মুভি ডাইরেক্টর মানিশের সাথে একটা কমেডি ফিল্মের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। মুভির কাহিনী শুনে তার এত ভালো লেগেছে যে সে ডিল ফাইনাল করে দিয়েছে। তখন এই সঞ্জীবকে একটা আননোন নম্বর থেকে কিছু ছবি পাঠানো হয়। ছবিগুলো দেখতেই সঞ্জীব দ্রুত সেটা ডিলিট করে দেয়। সাথে সাথে সঞ্জীব গাড়ি নিয়ে নিজের বাসায় এসে ড্রয়িং রুমে ঢুকতেই এনসিকে বসে থাকতে দেখে বলে, আমি তো ভেবেছিলাম আজ তুমি বাসায় ফিরবেই না। এনসি বলে, শরীরটা ভালো ছিল না, তাই ডিরেক্টরকে বলে বাসায় চলে এসেছি। এনসি বলে, তোমার এই রোস্টিং চ্যানেলের কারণে দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমি দিন রাত পরিশ্রম করছি, তারপরও আমাকে সব সহ্য করতে হচ্ছে। আজ তুমি মানিশ স্যারের সাথে দেখা করতে গিয়েছিলে, তাই না? সঞ্জীব বলে, হ্যাঁ গিয়েছিলাম, আমরা একটা নতুন প্রজেক্টে কাজ করছি। এনসি বিরক্ত হয়ে বলে, মানিশ স্যার উইলিয়ামকে জানিয়েছে আজ তুমি এক ফালতু কাহিনী শুনিয়ে তার সময় নষ্ট করেছো। সে আমাকে বলেছে আমি যেন তোমাকে বুঝিয়ে বলি। সঞ্জীব বলে, মানিশ আমাকে এরকম কিছুই বলেনি, বরং কাহিনী শুনে সে বেশ খুশিই ছিল। ওই উইলিয়ামই হয়তো কোনো চাল চেলেছে। এনসি বলে, সবকিছু আমার সহ্যের বাইরে চলে গেলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমাকে ছাড়া তোমার কি হবে সেটা নিয়ে আগে ভাবো। বলেই এনসি রাগ দেখিয়ে নিজের ঘরে চলে আসে। তদন্ত রুমে বসে সঞ্জীব ধূমপান করছে। বিবেক 2 কাপ চা নিয়ে আসে। আজি বলে, তোমার মনে হচ্ছিল এনসি তোমাকে ছেড়ে চলে যাবে, আর তাকে খুন করার কারণ এটাই, তাই না? সঞ্জীব কোনো জবাব না দিলে আজি তার দিকে চায়ের কাপ এগিয়ে দেয়। আজি জিজ্ঞেস করে, তুমি কি কখনো উইলিয়ামের ব্যাপারে এনসির সাথে কথা বলেছো বা ওদের সম্পর্কের ব্যাপারে? সঞ্জীব না বললে আজি বলে, যদি এনসিটা স্বীকার করতো যে তার সাথে উইলিয়ামের সম্পর্ক আছে তাহলে তোমার সবকিছু শেষ হয়ে যেত। পুরো ঘটনাটা একদম সিনেমার মতো করে সাজিয়েছো, কিন্তু তুমি খুনটা কেন আর কিভাবে করলে? সঞ্জীব বলে, আমার কাছে যদি হিট মুভি থাকতো তাহলে এনসি আমাকে কখনোই ছেড়ে যাওয়ার কথা ভাবতো না। আমি একটা ভালো গল্পের জন্য বিভিন্ন বারে ঘুরতে শুরু করলাম, কারণ প্রত্যেকটা মাতালের জীবনে একটা করে কাহিনী থাকে। হঠাৎ একদিন অল্প বয়স্ক একটা ছেলে আমাকে চিনতে পেরে আমার সাথে কথা বলতে আসে। সেটা নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম বিবিন, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনাদের নিশ্চয়ই মনে আছে সারা ছেলের নামও বিবিন, তবে এই বিবিনের সাথে সারা ছেলে বিবিনের কি সম্পর্ক তা আমরা গল্পের মাঝে জানতে পারবো। সঞ্জীব বলে, পরের দিন আমার সাথে বিবিনের আবার দেখা হয়। কেন যেন আমার মনে হতো আমি ওকে অনেক বছর ধরে চিনি। এরপর আমি বিবিনকে বলি, আমি একটা গল্প খুঁজছি যেটা সবার থেকে আলাদা হবে। তার জীবনের গল্প বলার পরে বিবিন আমাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার জীবনের উপরে একটা গল্প লিখতে পারবেন? সঞ্জীব বেশ রাগী গলায় বিবিনকে বলে, তুমি একজনের খুন করেছো, কিন্তু সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকো, কিন্তু ভেতর থেকে তুমি একজন সাইকো যে মানুষকে কষ্ট দিয়ে মারতে ভালোবাসো। সঞ্জীবের কথা শুনে বিবিন আর কোনো কথা না বলি সেখান থেকে উঠে চলে যায়। বাড়ি ফেরার জন্য সঞ্জীব গাড়িতে উঠলেই বিবিন তার রাস্তা আটকে দাঁড়ায়। গাড়িতে উঠে বসলে সঞ্জীব জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? বিবিন বলে, আপনি যেখানে যাবেন। গাড়ি চালাতে চালাতে সঞ্জীব জিজ্ঞেস করে, তুমি আমার জন্য অপেক্ষা কেন করছিলে? বিবিন বলে, আমি আপনাকে তার সিনেমার কাহিনী শোনাতে চাই। সঞ্জীব আজিকে বলে, সেদিন রাতে বিবিন নিজের গল্প বলা শুরু করে। তার কাহিনীটা আমার সাথে মিলে যাচ্ছিল। এমন একজন মেয়ের কাহিনী যে নিজের স্বামীকে তারই বন্ধুর সাথে মিলে ঠকাচ্ছিল। যখন তার স্বামী ব্যাপারটা জানতে পারে তখন সে তার স্ত্রীকে মারার প্ল্যান করে। স্ত্রীকে মারার পরে সে আরো 6 জন মহিলাকে একই কারণে খুন করেছে। এর কিছুদিন পরে আমরা আরেকবার দেখা করি পুরো কাহিনীটার ব্যাপারে কথা বলতে। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম বিবিনের বানানো কাহিনীটা কোনো বানাওয়াট কাহিনী নয়। সে খুব ভালো করে জানতো যে খুনি সবগুলো মার্ডার কিভাবে করেছিল। বিবিনী ওই ডল দিয়ে দেখাতো কিভাবে খুনি তার খুনগুলো করতো। বিবিনের কাহিনী যত সামনে এগোচ্ছিল ঠিক ততটাই উইলিয়াম আর এনসির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছিল। অপরিচিত নাম্বার থেকে আমি ওদের ছবি আর মেসেজের স্ক্রিনশট পেতে শুরু করলাম। যখন আমি একটা নম্বর ব্লক করে দিই তখন আরেকটা নম্বর থেকে ছবি আসতে শুরু করে। তাদের কথাবার্তাগুলো সব সীমা অতিক্রম করে যাচ্ছিল। আমি বুঝতে পারি একটা হিট ফিল্ম দেওয়ার পরে এনসি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি ওকে মারার প্ল্যান
করি। বিবিনের গল্প অনুযায়ী খুনি তার স্ত্রীকেই প্রথমে খুন করে। সে এমন ভাবে নিজের হাতিয়ার বানাতো যেন কেউ তাকে কখনো ধরতে না পারে। গল্পের মতো করে আমি ঠিক একইভাবে অ্যান্সিকে মেরেছি। আসলে সেদিন রাতে যখন অ্যান্সির মার্ডার হয়েছিল, আসলে সেই রাতে সঞ্জীব আগে থেকে গাড়ির পেছনে সিটে লুকিয়ে বসেছিল। অ্যান্সি শুটিং শেষ করে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। সঞ্জীব এক হাত দিয়ে অ্যান্সির কাঁধে হাত রাখতেই অ্যান্সি সেদিকে ঘুরে তাকায়। এই সুযোগেই সঞ্জীব তার অন্য হাতে থাকা ধারালো লম্বা একটা কাঁচি অ্যান্সির বুকে ঢুকিয়ে দেয়। সাথে সাথে অ্যান্সি সেখানে মারা গেলে সঞ্জীব খুনের অস্ত্র পরিষ্কার করে গাড়ি থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনা শুনে আজই হতবাক হয়ে যায়। ইনভেস্টিগেশন রুম থেকে বের হয়ে সে বিবেককে জিজ্ঞেস করে এই বিবিনটাকে। বিবেক বলে হয়তো কোনো গল্পকার। আজই বলে যাই হোক, কেসটা ক্লোজ হয়ে গেল। দেশের সবার মাঝে খবরটা ছড়িয়ে পড়ে সঞ্জীব তার স্ত্রী